আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে যাচ্ছি অনলাইনে আরো একটি ক্লাসে। আজকে আমরা কথা বলবো এইচএসসি হিসাব বিজ্ঞান নিয়ে। তো এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে একটি অধ্যায়, সেটা হচ্ছে অবচয়ের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তো অবচয় অধ্যায় থেকে প্রতি বছর মূলত দুইটা করে প্রশ্ন আসে 20 মার্কের। তো আজকে আমরা আধা ঘন্টায় এই 20 মার্ক কিভাবে সলভ করতে হয় বা কিভাবে এই 20 মার্ক আমরা কভার করতে পারবো সেটাই দেখব। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অবচয় কাকে বলে এবং অবচয় ধার্য করার বিবেচ্য বিষয় কি? অবচয় হচ্ছে যন্ত্রপাতির ব্যবহারযোগ্য ক্ষতি। আমরা কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে বা কোনো সম্পদ ব্যবহার করলে সম্পদের যে ব্যবহারযোগ্য ক্ষতি হয় সেটাই অবচয় বলে। অবচয় কি? সম্পদের ব্যবহারযোগ্য ক্ষতি। আর অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হচ্ছে তিনটি। বিবেচ্য বিষয় তিনটি। কি কি? একটি হলো ক্রয় মূল্য, দুই হচ্ছে আয়ুষ্কাল বা জীবনকাল, আর তিন হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটা অনেক সময় এমসিকিউ আসে, সেটা হচ্ছে অবচয় ধার্যের বিবেচ্য বিষয় কয়টা? অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হচ্ছে তিনটা। একটা কি? একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে আয়ুষ্কাল, আর একটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আর অবচয় কি? সম্পদের ব্যবহারযোগ্য ক্ষতি। যদিও অ্যাকাউন্টিং এর কোনো থিওরিক্যাল প্রশ্ন আসে না, তবুও আমরা যেটা একটু বললাম। তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। এখান থেকে কি টাইপের ম্যাথ সেটা আমাদের কি কি করতে হবে সেটা একটু দেখি। আমাদের মূলত বইতে তিনটা সূত্র আছে অবচয়ের জন্য। তিনটা সূত্র দেওয়া আছে, তিনটা সূত্র আমাদেরকে কভার করতে হবে। সূত্র তিনটা কি? একটা হচ্ছে সরলরৈখিক, নাম্বার 1 সরলরৈখিক, নাম্বার 2 হচ্ছে ক্রমহ্রাসমান জেল পদ্ধতি, আর নাম্বার 3 হচ্ছে উৎপাদন একক। যদি উৎপাদন একক পরীক্ষায় আসে না, খুবই রেয়ার। মূলত আমাদেরকে হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান জেল পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে যে সূত্রটা আছে, সরলরৈখিক পদ্ধতির সূত্র হচ্ছে, সরলরৈখিকের সূত্র হচ্ছে সরলরৈখিক সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে সরলরৈখিক সমান সমান মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই জীবনকাল। জীবনকাল। আর ক্রমহ্রাসমানের সূত্রটা হলো সূত্রটা হচ্ছে 100 ডিভাইডেড বাই n ইনটু 2। এই দুইটা সূত্র আমরা আজকে দেখব। এই দুইটা সূত্র আমরা কভার করব এবং আশা করি এই দুইটা সূত্র থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন আসবে এবং এই 20 মার্ক আমরা সহজেই আনসার করতে পারবো। এই সূত্র দুইটা যদি আমরা দেখি তাহলে সরলরৈখিকের সূত্রটা হচ্ছে কি? মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর ক্রমহ্রাসমানের সূত্রটা কি? 100 ডিভাইডেড বাই n ইনটু 2। এখন এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে আমরা যদি একটু দেখি। এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে বা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেটার ধরনগুলো আমরা একটু দেখি। ধরলাম মিস্টার এক্স, জনাব এক্স 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। 1 লক্ষ টাকা দিয়ে 2020 সালে পয়লা জানুয়ারি একটি মেশিন ক্রয় করে। মেশিন ক্রয় করে যার জীবনকাল 10 বছর বা 5 বছর ধরে, 5 বছর জীবনকাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা এবং সংস্থাপন হবে সংস্থাপন ব্যয় 75,000
এটা একটা উদ্দীপক চলে এবং এটার সাথে আমরা যদি একটু অ্যাড করে দিই, এটা হচ্ছে 2022 সালের ডিসেম্বরে 31 ডিসেম্বর তিনি মেশিনটি বিক্রয় করে দেন। মেশিনটি 78,000 টাকায় বিক্রয় করে দেন। বিক্রয় করে দেন। এখন এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে? প্রশ্নগুলো হলো, এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলো হলো প্রথমত আমরা একটা পদ্ধতি বলি, তিনি সরলরৈখিক পদ্ধতিতে হিসাব সমাধান করেন। সরলরৈখিক পদ্ধতিতে হিসাব রাখেন বা হিসাব করেন। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? নাম্বার 1, এখান থেকে প্রথমে আসতে পারে হচ্ছে অবচয়যোগ্য মূল্য কত? অবচয়যোগ্য মূল্য কত? হয় আমার যেটা আসবে সেটা হচ্ছে জাবেদা, এবং y যেটা আসবে সেটা হচ্ছে জাবেদা, এবং y যেটা হচ্ছে মেশিন হিসাব ও অবচয় হিসাব। এটার সাথে আরেকটা প্রশ্ন আসতে পারে, মেশিনটি বিক্রয় করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? মেশিন বিক্রয় করতে লাভ বা ক্ষতি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন এই প্রশ্নগুলো দেখি, আমরা একটু সলভ করি, এবং এইখান থেকে এর বাইরে কোনো প্রশ্ন ঘুরে আসে না, আমরা সবগুলো প্রশ্ন সলভ করব। তো কয়টা আমার প্রথম যে প্রশ্নটা ছিল অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করব? অবচয়যোগ্য মূল্যের যে সূত্রটা আছে, অবচয়যোগ্য মূল্য সমান সমান মোট ব্যয় মাইনাস লবণের অবশিষ্ট মূল্য। তাহলে এখানে মোট ব্যয় কত ছিল? এখানে মোট ব্যয় ছিল আমাদের 1 লক্ষ টাকা দিয়ে আমরা মেশিন ক্রয় করছিলাম, 1 লক্ষ টাকা দিয়ে আমরা মেশিন ক্রয় করছিলাম, এবং হচ্ছে আমার হচ্ছে সংস্থাপন ব্যয় ছিল কত? সংস্থাপন ব্যয় ছিল 5000 টাকা। তাহলে মোট ব্যয় হচ্ছে 1 লক্ষ প্লাস 5000, আর লবণের অবশিষ্ট মূল্য ছিল কত? লবণের অবশিষ্ট মূল্য ছিল 20000 টাকা। লবণের অবশিষ্ট মূল্য ছিল 10000 টাকা। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কত? 95000 টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আমাদের কয়টা শেষ, আমরা এখন কয়টা চলে যাব, সেটা হচ্ছে জাবেদা। আর এই মধ্যে জাবেদাগুলো খুবই সহজ, আমাদের তিনটা জাবেদা করলে এই অঙ্ক হয়ে যাবে। সেটা হচ্ছে তিনটা এই জাবেদার যে জাবেদাগুলো আমরা একটু দেখি। আমরা জাবেদার একটা বক্স করি। তারিখ, বিবরণ, পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, তাহলে এই অঙ্কের জন্য আমরা যখন এই অঙ্কের অঙ্ক করব, প্রথমে আমরা মেশিনটা কিনছি হলো জানুয়ারি 2020 এর জানুয়ারি, তাই না? 2020 জানুয়ারি আমরা মেশিন কিনছি, মেশিন কিনলে আমাদের কি দিতে হবে? মেশিন হিসাব ডেবিট, আর ব্যবধান হিসাব ক্রেডিট। এর জন্য আমরা জাবেদা একদম মুখস্থ করে ফেলবো, মেশিন হিসাব ডেবিট, ব্যবধান হিসাব ডেবিট, সেটা যে পদ্ধতিতে অনুযায়ী গেলাম, জাবেদা কোনো চেঞ্জ হবে না। তাইলে প্রথম জাবেদায় আমরা কত টাকায় মেশিন কিনছিলাম? মোট ব্যয় ছিল 1,05,000 টাকা। মেশিন হিসাব ডেবিট, ব্যবধান হিসাব ক্রেডিট, আমাদের প্রথম জাবেদা শেষ। দ্বিতীয় যে জাবেদা হবে সেটা হচ্ছে অবচয় জাবেদা। 2020 সালের ডিসেম্বর 31
আমাদের সবসময় 31 তারিখে ধরতে ডিসেম্বর। তাহলে এখানে আমাদের অ্যাভেলেবল সেটা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট আর তিন যেটা হচ্ছে ক্রেডিট। এখন কথা হচ্ছে অবচয় টাকা আমরা কত লিখবো? আমরা অবচয় সরলীকরণ করতে অবচয় সূত্র থেকে √10 - 10 আমাকে বলতে ডিভাইডেড বাই আর সুতরাং মোটটাই কত ছিল 1,05,000 টাকা, তাই না? মাইনাস বাংলাদেশ মূল্য ছিল কত 10,000। আইস ছিল কয় বছর? আইস একটু দেখুন তাহলে হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই 5 95,000 কে আমরা কত দিয়ে ভাগ করব? 95,000 ডিভাইডেড বাই 5 এখন আমরা দেখি অবচয় কত হয়। আমরা দেখি 95,000 কে যদি ভাগ করি 95,000 ডিভাইডেড বাই 5 95,000 ডিভাইডেড বাই 5 তাহলে 19,000 টাকা। তাহলে আমরা প্রতি বছর অবচয়ের পরিমাণ দাঁড়ায় কত? 19,000 টাকা। তাই না? আমরা এখানে যা দাঁড়ায় বসে 19,000 টাকা। আচ্ছা এখন এটা আমরা আরেকটা ব্যবধান আমরা দিতে হবে সেটা হচ্ছে এই যে অবচয় একটা আয় ব্যয় হিসাব, এটা বলে নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব। এই নামিক হিসাব বছরের শেষে এসে বন্ধ করতে হয়। নামিক হিসাব বছরের শেষে কি করতে হয়? বন্ধ করতে হয়। কিভাবে বন্ধ করব? এটারে আমরা রিভার্স এন্ডিং অবচয় এখানে ডেবিট আছে আমি অবচয়টা ক্রেডিটে লিখব। আর এই যে হচ্ছে এটারে আমি ক্রেডিটে লিখব, ডেবিটে লিখব কি এই অবচয়টা কোথায় বসে? অবচয়টা আয় ব্যয় হিসেবে বসে। এটা হচ্ছে আয় সারাংশ। আয় সারাংশ হিসেবে ডেবিট আর অবচয়টা ক্রেডিট করব। আর কেন ক্রেডিট করব? কারণ এটা একটা নামিক হিসাব বছরের শেষে সবসময় কোড করতে হয়। আমি কত রাখবো? 19,000 টাকা। তাহলে আমার 2020 সালের জাবেদা শেষ, আমি 2021 সালের জাবেদা করি। 2021 সালে যদি আমি জাবেদা করি সেক্ষেত্রে 2021 সালে আমি কোনো মেশিন ক্রয় করছি, মেশিন ক্রয় করে না, এজন্য মেশিনের জন্য কোনো জাবেদা হবে না। কিন্তু 2021 সালে অবচয় তো হইছে, অবচয় যেহেতু হইছে অবচয়ের জন্য আমার জাবেদা দিতে হবে। অবচয়ের জন্য কিভাবে দিব? অবচয়ের জন্য জাবেদাটা দিচ্ছি হচ্ছে অবচয় হিসাব ডেবিট প্রকৃত অবস্থায় ক্রেডিট। তোমরা যেটা আমার একটা বলি অবচয় হিসাব ডেবিট প্রকৃত অবস্থায় ক্রেডিট। সিমিলারলি নিকালের কেন সরলরেখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সেম হয়, অবচয় কোনো চেঞ্জ হয় না। সরলরেখিকে প্রথম বছরে যে অবচয় হবে পরের বছরে সিমিলার টাকা অবচয় হবে, এটা কোনো চেঞ্জ নেই। আর এরপরে আমরা অবচয়টা আবার একটু পোস্ট করব, কিভাবে? অবচয়টা ক্রেডিটে লিখব, ডেবিটে লিখব কি আয় সারাংশ হিসাবে। আয় সারাংশ হিসাবে ডেবিট আর হচ্ছে কি অবচয় হিসাব ক্রেডিট। কত? 19,000 টাকা। আমার জাবেদা শেষ, করলাম। এবার আমরা চলে যাব খতিয়ানে আমরা হিসাব রাখবো। খতিয়ান তো আমরা সবাই করি, খতিয়ান যদি আমরা না পারি দেখাই দিই খতিয়ান কিভাবে করব। খতিয়ান কিভাবে করব? খতিয়ানে আমরা যদি বক্স দিই, আমরা এখানে খতিয়ানে সবসময় চলমান যে সামকে করব, চলমান যে তথ্যটা আমরা দেখব সেটা হচ্ছে তারিখ ডেবিট ক্রেডিট, এখানে আমার ব্যালেন্স ডেবিট ক্রেডিট। তাহলে প্রথমে আমার কি হিসাব ছিল? মেশিন হিসাব। তাহলে মেশিন হিসাবে কারণ আমার হচ্ছে মেশিন কত কিনছিলাম 2020 এ জানুয়ারি 1। তাহলে মেশিন কিনে হচ্ছে মেশিনের যখন জাবেদা লিখছিলাম, জাবেদা কোথায় লিখছিলাম? মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। জাবেদা খতিয়ান করার নিয়ম কি? বিপরীত নাম লিখতে হয়। তাহলে মেশিনের বিপরীতে কি ছিল? নগদ হিসাব ছিল, নগদ হিসাব কত টাকা ছিল? 1,05,000 টাকা। কোন হয়েছিল? ডেবিটের হয়েছিল। খতিয়ান করার সিস্টেমটা আবারও বলি, আমরা যেটা খতিয়ান করব তার বিপরীত নামটা লিখতে হয়, যেটা খতিয়ান করতে হয় তার বিপরীত নামটা লিখতে হয়। মেশিনের ওই উল্টা নাম কি ছিল? নগদান হিসাব। লিখছি নগদান হিসাব। মেশিনের টাকাটা কোন ঘরে ছিল? ডেবিটের ঘরে। মেশিনের টাকা ডেবিটের ঘরে লিখছি। নাম লিখবো উল্টা, কিন্তু টাকা বা ডেবিটের ঘরে লিখবো। এখন 2020 সালে মেশিন কিনছি, এখন 2021 সালে আমি নতুন করে কোনো মেশিন কিনে 2021 সালে কোনো জাবেদা হবে, এই জাবেদা তো হয় না, তাহলে আমি খতিয়ানে কি লিখবো? এখানে আমি জানুয়ারি 1 দিয়ে লিখবো হচ্ছে ব্যালেন্স, যেহেতু মেশিন কিনি নাই এখানে লিখবো কি ব্যালেন্স। ব্যালেন্স কত? 105,000 টাকা। সিমিলারলি যদি আমরা 2022 এ বলতাম, 2022 এ সিমিলারলি লিখতাম
ব্যালেন্স। যেহেতু আমি নতুন করে কোনো মেশিন কিনি নাই, কিন্তু মেশিন তো আমার রেডি হয়ে গেছে, তাই ব্যালেন্সে লিখব এই টাকাটা। এটা আমার খতিয়ান হয়ে গেল। এবার হচ্ছে আমার এখান থেকে আরেকটা খতিয়ান হয়ে গেছিল, সেটা হচ্ছে অবচয় হিসেবে একটা খতিয়ান ছিল। অবচয় খতিয়ানটা আমি যদি একটু লিখি, সেটা হচ্ছে অবচয় খতিয়ানটা কিভাবে করব, সেটা হচ্ছে খতিয়ানের বক্সটাতে বক্সে কোনো পরিবর্তন নেই। তখন অবচয় হয় কত তারিখে? অবচয় হয় ডিসেম্বরের 31 তারিখ, তো 2020 ডিসেম্বর 31। অবচয়ের উল্টা নাম কি ছিল? পুঞ্জীবিত অবচয়। অবচয়ের উল্টা নাম কি ছিল? পুঞ্জীবিত অবচয়। কত টাকা? 19,000 টাকা। কোন বারে ছিল? ডেবিট বারে ছিল। ডেবিটের বারে 19,000। আচ্ছা, তারপর 2020 সালে আরো একটা অবচয়ের টাকা ছিল, সেটা হচ্ছে ওই যে আমরা অবচয় বন্ধ করছিলাম উল্টা দিকে লিখে, তার জন্য কি লিখছিলাম? আয়সা। অবচয় উল্টা দিকে কি আছে? আয়সা। কত টাকা? 19,000। ডেবিট ক্রেডিট এটা গেল 2020 সালে। এবং 2021 সালে চলে আসি। 2021 সালে আবার হচ্ছে ডিসেম্বর 31 অবচয় হিসাব অবচয় হিসাবে অবচয় উল্টা দিকে ছিল হচ্ছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় 20,000 আয়সা অংশ। অবচয় হিসাবে ব্যালেন্স সবগুলো জিরো হয়ে যাবে, তখন ব্যালেন্স আসবে না। এটাকে লিখতে যাবো না, আমাদের হিসাবে লিখে তাহলে ব্যালেন্স ফ্রম কি হবে? ব্যালেন্স কি হয়ে যাবে? এটা গেল হচ্ছে অবচয় হিসাব। আর এখান থেকে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। লাভ ক্ষতি নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সূত্রটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে মেশিনটা আমরা কবে কিনছিলাম? মেশিনটা কিনছিলাম আমরা 2020 সালে, তাই তো? আচ্ছা, 20 সালে কিনছিলাম, তাহলে আমি ব্যবহার করছি 9 বছর। মেশিনটা 2020 সালে যদি কিনি, তাহলে 2020 সালে আমার অবচয় হিসেবে কত? 2020 সালে অবচয় হয়েছে 19,000 টাকা। কত টাকা? 19,000 টাকা। 2021 সালে অবচয় হয়েছে কত? অবচয় ছিল 19,000 টাকা। 2022 সালে অবচয় হয়েছে কত? কারণ 2022 সালে আমি ডিসেম্বরে বিক্রি করছি, অর্থাৎ আমি মেশিনটা ব্যবহার করছি 3 বছর। তাহলে অবচয় হয়েছে কত টাকা? অবচয় হয়েছে 19 19 38 38 আর 19 কত হয়? 19 19 38 57,000 টাকা। এখন কত টাকা অবচয় হয়েছে? 3 বছর 57,000 টাকা। এটা হলো পুঞ্জীবিত অবচয়। এটা বলে কি? পুঞ্জীবিত অবচয়। আচ্ছা, তাহলে আমরা পুঞ্জীবিত অবচয়। এখন আমরা নির্ণয় করতে হবে পুস্তক মূল্য। নির্ণয় করতে হবে পুস্তক মূল্য। পুস্তক মূল্যের সূত্র কি? পুস্তক মূল্য সূত্র হচ্ছে মোট ব্যয় মাইনাস পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়। তাহলে মোট ব্যয় ছিল কত? 1,05,000 মাইনাস কত? 57,000 টাকা। তাহলে 57,000 যদি মাইনাস করে তাহলে কত থাকে? মাইনাস 10,000 টাকা, 48,000 টাকা। তাহলে এটা হচ্ছে পুস্তক মূল্য। এখন স্যার একটু ভালো করে বলবেন, 48,000 টাকা আমার মেশিনের দাম, কিন্তু সেটা আমি কত টাকায় বিক্রি করছি? 78,000, তাই না? তাহলে আমার 48,000 টাকা জিনিস আমি 78,000 টাকায় বিক্রি করে আমার লাভ হবে না? ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে। তাহলে লাভ হচ্ছে কত? লাভ সমান কত? কত হাজার টাকা ছিল আমার? 7 আমার পুস্তক মূল্য ছিল কত? পুস্তক মূল্য ছিল 48,000, বিক্রি করছি কত? বিক্রয় করছি হচ্ছে 48,000। তাহলে লাভ সমান কি? বিক্রয় মাইনাস পুস্তক মূল্য। বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 78,000 মাইনাস কত? প্লাস 48,000। তাহলে আমার লাভ কত? আমরা দেখি লাভ কত। লাভ হচ্ছে লাভ হচ্ছে 30,000 টাকা। এই মেশিনটা বিক্রয় লাভ হচ্ছে 30,000 টাকা। তো আশা করি স্যার এটা পারবেন। এই দেখে আপনি আমার বুঝে রাখবেন। শেষ।